প্রতিটি ক্যামেরায় ৩৫ মিলিমিটার ফিল্মের ১০০টা করে ফ্রেম লোড করা আছে। ঘন ঘন ঝিলিক দিতে শুরু করলো ফ্ল্যাশারের আলো। ওদিকে ভেন্টের মুখের কাছে ধীরে ধীরে অন্য সাবমার্সিবলটাকে নিয়ে আসছে ওটার পাইলট। কাজ শুরু করতেই অস্বস্তি চলে গেল জিমেনিজের। ছবি তোলার দিকেই মনোযোগ। দূর হয়ে গেছে ভয়ের ভাবনাগুলো। অন্য সাবমার্সিবলটার আলোর উজ্জ্বলতা যাতে ছবির ক্ষতি করতে না পারে সে ব্যাপারে সতর্ক রইল। কাঁপুনি বন্ধ হয়ে গেছে তার। এখন আর শীত করছে না, বরং গরম লাগছে। তাপমাত্রা কত এখানে? কাজের ফাঁকে জিজ্ঞেস করলো ও। প্রায় ২০০ ডিগ্রি ফারেনহাইট, পাইলট জানালো। স্টোভের মতো উত্তাপ ছড়াচ্ছে এই ভেন্ট। আশপাশের সবকিছুকে গরম করে রেখেছে। আচমকা কি যেন এসে বাড়ি খেলো জিমের নিজের সামনের পোর্ট হলে। কোনো একটা প্রাণী হবে। পিছলে গিয়ে পড়ল ধোঁয়ার মেঘের ভেতর। চমকে গেল ও। আপনা আপনি পিছন দিকে ঝাঁকি খেলো শরীর। কি ওটা? এত দ্রুত ঘটে গেছে ঘটনাটা, আর চোখের এতটাই সামনে ভালো মতো নজরে আসেনি। শুধু সাদা রঙের একটা অস্পষ্ট ঝিলিমিলির মতো দেখেছে। অপেক্ষা করো, সাবধান করলো পাইলট। এত তাড়াতাড়ি সব ফিল্ম খরচ করে ফেলো না। দেখার অনেক কিছু পাবে এখানে, বোঝাই যাচ্ছে। হয়তো এমন প্রাণীরও দেখা পেয়ে যাবে যেটা আমরাই প্রথম দেখব, এর আগে কেউ দেখেনি। ভেন্টের মুখের দিকে এগোনো শুরু করলো ওরা। শুধু রাসায়নিক পদার্থে তৈরি প্রাণী যদি সত্যিই থেকে থাকে, এখানেই খাবারের সন্ধানে ওরা আসবে। এই ধোঁয়ায় ঢাকা পানিতে ছড়ানো তরল লাভার মধ্যে ভারী গুড়গুড় শব্দ শোনা যাচ্ছে। ভারী গুড়গুড় শব্দ শোনা যাচ্ছে। একটানা সেই শব্দকে পানিতে বাজনার মতো লাগছে। পাহাড়ের গায়ের ফাটল দিয়ে কমলা লাল আভা বেরিয়ে আসছে তরল লাভার সঙ্গে। সামনে দিয়ে ছুটে গেল একটা প্রাণী, তারপর আরেকটা, তারপর আরো একটা। সাবমার্সিবলটা যখন এসে থামলো জমাট লাভার একটা ছোট মালভূমির ওপর, ওই প্রাণীদের যেন মহোৎসব লেগে গেল। কোটি কোটি চিংড়ি সদৃশ প্রাণী, সাধারণ চিংড়ির তুলনায় অনেক বড়, ছাই রং, চোখবিহীন। দৃষ্টিপথ রুদ্ধ করে দিয়েছে। একটা পাহাড় সৃষ্টি করে রেখেছে যেন প্রাণীগুলো। নাড়ির গতির মতো নিয়মিত ছন্দে কাঁপছে সেই জ্যান্ত পাহাড়টা। ও গড! তাক লেগে গেছে জিমেনিজের। কি করছে ওরা? খাচ্ছে, জবাব দিল পাইলট। ওই ধোঁয়ার মধ্যেই আছে ওদের খাবার। ২০০ ডিগ্রি গরম পানিতে চিংড়ি বাঁচে? তাই তো দেখা যাচ্ছে। এখানেই জন্মায়, এখানেই জীবন কাটায়, এখানেই মরে। মাঝে মাঝে ভেন্টের মধ্যে পড়ে যায় কোনোটা। ৭০০ ডিগ্রি গরমে সিদ্ধ হয়ে হাঁড়ি কাবাব হয়। এখানে ডজন খানেক শট নিল জিমেনিজ। ধীরে ধীরে সাবমার্সিবলটাকে আগে বাড়ালো পাইলট। ঘন হয়ে থাকা চিংড়ির দঙ্গলকে ঠেলে সরালো। ভেন্টের মুখ ঘিরে নরম লাভায় শিকড় গেড়ে দুলছে ৬ থেকে ৮ ফুট লম্বা লতার মতো জিনিস। মাথায় ফুটে আছে হলুদ আর লাল রঙের পাপড়ি, মানুষের আঙুলের সমান লম্বা। দেখে উদ্ভিদ বলেই মনে হয়, যেন নরকের বাগান সাজিয়ে রেখেছে। ধোঁয়া বেরোনোর তালে তালে বৃন্তর ভেতর ঢুকছে বেরুচ্ছে বিচিত্র আঙুলগুলো। ওগুলো কি জিনিস? জিমেনিজ জিজ্ঞেস করল। আমার মনে হয় কোনো ধরনের টিউব ওয়ার্ম, নিজের দেহে তৈরি খনিজ পদার্থ, সম্ভবত ক্যালসিয়াম কার্বনেট দিয়ে লম্বা লম্বা বাড়ি বানিয়ে তার মধ্যে ঢুকে বসে আছে বিশাল ওই কৃমিগুলো। ফুলের পাপড়ির মতো মাথাটা বাইরে বের করে রেখেছে শিকার ধরার জন্যে। দেখাই যাক। একটা কন্ট্রোল লিভারে চাপ দিল পাইলট। সাবমার্সিবলের একটা যান্ত্রিক বাহু লম্বা হয়ে কাছের একটা বৃন্তের দিকে এগোলো। বাহুর মাথায় লাগানো ইস্পাতের আঙুলের অস্তিত্ব টের পাওয়ার সঙ্গে সঙ্গে বরফের মতো জমে গেল যেন বৃন্তের পাপড়ি। স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল টিউবের ভেতর। পাইলট জিজ্ঞেস করল, কি ছবি নিতে পারলে? সাংঘাতিক দ্রুত, জিমেনিজ জবাব দিল। আবার চেষ্টা করি, শাটার স্পিড ২০০০ করে দিয়ে। ১ ঘন্টা পেরিয়ে গেছে। ৩০০-র বেশি শট নিয়ে ফেলেছে জিমেনিজ। চিংড়ি ও টিউবওয়ার্মের ক্লোজ আপ,
ওয়াইড অ্যাঙ্গেল আর অন্য সাবমার্সিবলটাকে দৃষ্টিসীমায় রেখে অসংখ্য ছবি। ওর ধারণা ন্যাশনাল জিওগ্রাফিক মানের অন্তত গোটা 20 ছবি পেয়ে গেছে। ও জানে না ওর তোলা এসব ছবি কেমোসিনথেটিক প্রাণীর অস্তিত্ব প্রমাণ করবে, নাকি শুধু সমুদ্রের 2.5 মাইল নিচে 200 ডিগ্রি তাপমাত্রায় অন্ধ চিংড়িরা বাস করে এটুকুই বোঝাবে। মূল্যবান কিছু নমুনাও জোগাড় করেছে। সাবমার্সিবলের পাইলটকে দিয়ে যান্ত্রিক বাহুর সাহায্যে 1/2 ডজন চিংড়ি আর গোটা 2 টিউব ওয়ার্ম তুলে নিয়েছে। সেগুলো রাখা হয়েছে বোটের বাইরে লাগানো কালেক্টিং বাস্কেটে। মাদারশিপে গিয়ে ম্যাক্রো লেন্সের সাহায্যে ক্লোজ শট নেবে এগুলোর। হয়েছে, পাইলটকে বলল, চলো ফিরি। সত্যি হয়েছে তো? কিছু বাকি থাকলে কিন্তু ঝামেলায় পড়বে। আরো $50,000 খরচ করে আবার তোমাকে এখানে ছবি নিতে পাঠাবে না তোমার বস, আর পাঠালেও তোমার পাওনা থেকে কাটবে। সামান্য দ্বিধা করে জবাব দিল জিমেনিজ, না হয়েছে, যা যা চোখে পড়েছে কিছুই বাদ রাখেনি, সব কিছুর ছবি তুলেছে। তার মধ্যে কিছু শট যে খুবই উন্নত মানের তাতে কোনো সন্দেহ নেই। ক্যামেরা সম্পর্কে ওর জ্ঞানকে অসাধারণ বললে কম বলা হবে, বরং বলা উচিত যন্ত্রটা ওর মগজেরই একটা অংশ। যতগুলো ছবি তুলেছে সব মনের পর্দায় গাঁথা হয়ে গেছে। ভিডিও চিত্রের মতো ফিরিয়ে এনে কল্পনার পর্দায় দেখলো আরেকবার সেগুলো। খুবই ভালো হয়েছে কিছু ছবি, সন্দেহ নেই। আর রেডিওতে অন্য সাবমার্সিবলটার পাইলটকে জানালো প্রথমটার পাইলট, ফিল, আমরা ফিরে যাব এবার। পাইলট বোটের মুখ ঘোরাতেই আলোর সীমানার প্রান্তে অস্বাভাবিক একটা জিনিস চোখে পড়ল জিমেনিজের। এখানকার প্রকৃতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। পাইলটকে আলো সরিয়ে দেখতে বলল। মিহি বালিতে দলা মোচড়া হয়ে পড়ে আছে কালো রঙের কিছু ধাতব বস্তু। চেনার উপায় নেই। কিছু জিনিস চ্যাপ্টা হয়ে গেছে, কিছু ছেঁড়া, দুমড়ানো, মোচড়ানো। জঞ্জাল, জিমেনিজ বলল। হ্যাঁ, কিন্তু কিসের? রেডিওতে অন্য সাবমার্সিবলটাকে নিজের অবস্থান জানালো পাইলট। নিজের বোটটাকে নামিয়ে এনে বালির উপর রাখল। অনেকখানি জায়গা জুড়ে ছড়িয়ে আছে ধাতব জিনিসগুলো। পরিষ্কারভাবে দেখার জন্য পুরো 10,000 ওয়াট আলোক রশ্মি একটার উপর আরেকটা ফেলে 1 ফুট 1 ফুট করে সরাতে লাগলো। ধাতব জিনিসগুলোর প্রতিটি অংশ পরীক্ষা করে দেখতে লাগলো, যেন জটিল ধাঁধার জবাব খুঁজে বের করার চেষ্টা করছে। জিমেনিজ কোনো সহযোগিতার চেষ্টা করল না। জানে কিছু করার ক্ষমতা ওর নেই। ও একজন ফটোগ্রাফার, ইঞ্জিনিয়ার নয়। পড়ে থাকা জিনিসগুলোকে বাষ্পীয় রেল ইঞ্জিন কিংবা চাকা চালিত পুরনো আমলের স্টিমার অথবা পুরনো বিমানের ধ্বংসাবশেষ বলে মনে হলো ওর। কাজ নেই, তাই অলস মস্তিষ্কে আগের ভয়টা আবার ফিরে এলো ওর। প্রায় 5 ঘন্টা হলো খুদে এই ক্যাপসুলটাই বন্দী হয়ে আছে। ভেসে উঠতে কমপক্ষে আরো 3 ঘন্টা। প্রচন্ড শীত লাগছে, সেই সঙ্গে খিদে। যে পরিমাণ চাপ যাচ্ছে স্নায়ুর ওপর দিয়ে, বিশ্রামটা এখন জরুরি। এখানে আর 1 মুহূর্ত থাকতে রাজি নয় ও। কাজ শেষ, এখন পালাতে চায়। বাদ দাও তো দেখা দেখি, বলল ও। চলো যাই। জবাব দেবার আগে দীর্ঘ একটা মুহূর্ত অপেক্ষা করলো পাইলট। ফিরে তাকালো জিমেনিজের দিকে। বেশ কিছু ফিল্ম এখনো বাকি আছে না? কেন? বাড়তি কামাইয়ের সুযোগটা হাতছাড়া করা উচিত হবে না তোমার? দ্বিতীয় সাবমার্সিবলটার সঙ্গে যোগাযোগ করলো পাইলট। ধ্বংসস্তূপের অন্য প্রান্তে 50 গজ দূরে এসে দাঁড়াতে বলল। দুটো সাবমার্সিবলের 20,000 ওয়াট আলোতে জায়গাটা আরো পরিষ্কারভাবে দেখা যাবে। জিমেনিজের দিকে তাকিয়ে হাসলো পাইলট। বলো তো, কি বলবো? কি ওটা? আমি কি করে জানবো? নিজের কণ্ঠের রুক্ষতায় নিজেই অবাক জিমেনিজ। স্বর কিছুটা নরম পড়ল। দেখো, আমি জমে যাচ্ছি শীতে। খিদেই পেট জ্বলছে, সেই সঙ্গে ভীষণ ক্লান্তি লাগছে। খেদে বালিশে মাথা রাখতে না পারলে মরে যাব। বাড়তি টাকার দরকার নেই, চলো। ওটা একটা সাবমেরিন ছিল এক সময়।
মানে? পোর্ট হলে নাক চেপে ধরলো আবার জিমেনিজ। কি করে বুঝলে? ওই ডাইভিং প্লেনটা দেখে, পাইলট বলল। আর ওই যে ওটা, স্নরকেল টিউব, অ্যাটমিক সাবমেরিনের? না, মরচে পড়েছে। তার মানে পুরনো সাবমেরিনের ইস্পাতের বডি। এত গভীরে অক্সিজেন খুব কম, তাই মরচেও পড়েছে ধীরে। তাছাড়া আধুনিক অ্যাটমিক সাবমেরিনের চেয়ে অনেক ছোট বডি, পুরনো আমলের দুর্বল ওয়ারিং, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জিনিস। দ্বিতীয় বিশ্বযুদ্ধ? হ্যাঁ, আরো কাছে গিয়ে দেখি। মাইক্রোফোনে কথা বলল পাইলট। একসঙ্গে চলতে আরম্ভ করলো দুটো সাবমার্সিবল, ধীর গতিতে, খুব সাবধানে, যাতে কিছুর সঙ্গে ধাক্কা না লাগে। নিচের আলগা বালি লাফিয়ে উঠে দৃষ্টিশক্তি বাধাগ্রস্ত করতে না পারে। জিমেনিজের ফিল্ম কাউন্টার শো করছে ৮৬টা ফ্রেম বাকি আছে। বেছে বেছে ছবি তুলতে লাগলো ও। কল্পনায় পুরো সাবমেরিনটার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করছে, কিন্তু এমনভাবে ধ্বংস হয়েছে ওটা, কোনটা যে কোন জায়গার জিনিস বুঝবার উপায় নেই। বোটটার কোনখানে রয়েছি আমরা? জিজ্ঞেস করলো ও। মনে তো হচ্ছে পেছন দিকে, জবাব দিল পাইলট। ডানে কাত হয়ে পড়েছিল সাবমেরিনটা। ওই পাইপগুলো পেছনের টর্পেডো রাখা টিউব। সাবমেরিনের একটা ডেকগান পেরিয়ে এলো সাবমার্সিবল। এখানকার দুটো ছবি তুলল জিমেনিজ। হাঁ হয়ে থাকা একটা ফোকরের কাছে এলো ওরা। কয়েক ফুট দূরে একজোড়া জুতো পড়ে থাকতে দেখা গেল, প্রায় নতুনই রয়েছে। দেখে মনে হলো যেন কোনো কারণে ফেলে রেখে গেছে জুতোর মালিক, যে কোনো মুহূর্তে ফিরে এসে পায়ে দেবে। লোকটা কই? বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জুতোর ছবি তুলতে তুলতে জিমেনিজ বলল। নিজের অজান্তেই গায়ে কাঁটা দিল। লাশটা? এতকাল পরে লাশ খুঁজছ? টিউব ওয়ার্মে খেয়ে ফেলেছে নিশ্চয়ই। পানির কৃমি হাড়ও খায় নাকি? না, ওরা মাংস খেয়েছে, হাড় খেয়েছে সাগরে। অতিরিক্ত ঠান্ডা নোনা পানি হাড়ের কঙ্কালের ক্যালসিয়াম গলিয়ে ফেলে। আমি কল্পনা করতাম সাগর ভালোবাসি, মৃত্যুর পর সাগরেই আমাকে ফেলে দিতে বলবো, কিন্তু এখন আর তা বলবো না। ভয়ঙ্কর ওই কিলবিলে পোকাগুলো আমাকে কুড়ে কুড়ে খাবে, ভাবতেই গা গোলাচ্ছে। সাবমেরিনের গলুইয়ের দিকে এগোনোর সময় আরো কিছু পরিচিত জিনিস চোখে পড়ল ওদের। রান্নার পাত্র, একটা বাঙ্কের কাঠামো, একটা রেডিও। এগুলোর ছবি তুলল জিমেনিজ। ক্যামেরা রিঅ্যাডজাস্ট করছে। চোখের কোণে একটা ইস্পাতের প্লেটে লেখা অক্ষর চোখে পড়ল। হাত তুলে জিজ্ঞেস করলো, ওটা কি? সাবমার্সিবল ঘুরিয়ে ধীরে ধীরে সেদিকে এগোলো পাইলট। পোর্টহোলের ভেতর দিয়ে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বলে উঠল, আরে আবার কি? কনিং টাওয়ারের একটা প্লেটে ওই ইউ অক্ষরটা দেখো। ইউবোট ছিল এটা। ইউবোট মানে জার্মান? হ্যাঁ, কিন্তু এত দূর দক্ষিণে জাহাজ রুটের বাইরে কি করছিল ওটা, একমাত্র ঈশ্বরই জানেন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইউবোটটার ছবি নিতে লাগলো জিমেনিজ। পাইলট তখন সাবমার্সিবলটাকে নিয়ে চলেছে গলুইয়ের কাছে। ফরওয়ার্ড ডেকের কাছে পৌঁছানোর পর ইঞ্জিন বন্ধ করে দিল ও। পানিতে চুপচাপ ভেসে রইল সাবমার্সিবল। ডোবার কারণও বোঝা যাচ্ছে। ডেক প্লেটের বিশাল ফোকরটার উপর আলো ফেলেছে। পানির চাপে ভর্তা হয়ে গেছে সাবমেরিনটা। ডেক প্লেটের প্রান্তগুলো এমনভাবে মেখে গেছে যেন বিশাল হাতুড়ি দিয়ে পিটিয়েছে কেউ। একটা শট নিল জিমেনিজ। দরদর করে ঘামছে। কল্পনায় দেখতে পাচ্ছে প্রায় ৬২ বছর আগে এই সাবমেরিনের মানুষগুলো যখন বুঝতে পেরেছিল তারা মারা যাচ্ছে, মনের কি অবস্থা হয়েছিল তাদের। জাহাজের ফোকর দিয়ে তুমুল বেগে ঢুকে পড়া সাগরের পানির গর্জন যেন শুনতে পাচ্ছে ও। আতঙ্কিত মানুষের চিৎকার, পানিতে দম আটকে ছটফট করতে থাকা ভয়াবহ যন্ত্রণা। উফ, আর ভাবতে চাইল না ও। বিড়বিড় করল, খোদা। গিয়ার দিল পাইলট। আগে বাড়ল সাবমার্সিবল। আরো কয়েক ইঞ্চি এগোতে গর্তের ভিতর আলো ঢুকলো।
মোটা রেশমি কাপড়ের আবরণে জড়ানো অসংখ্য তার আর পাইপ চোখে পড়ল। আর একটা, হেই, চেঁচিয়ে উঠল জিমেনিজ। কি? একটা কিছু আছে ওখানে, বড়, দেখতে অনেকটা, না, ঠিক চেনা যাচ্ছে না। সাবমার্সিবলটাকে এনে ঠিক ফোকরটার উপর রাখলো পাইলট। সামনের দিকটা নিচে ঝোঁকালো। যান্ত্রিক বাহুর মাথায় লাগানো ধাতব আঙ্গুল ব্যবহার করে টেনে ছিঁড়ল তারগুলো। পাইপগুলো ঠেলে সরালো। দুটো লাইটকে ঘুরিয়ে এনে একসঙ্গে করে ফেললো ফোকরের ভেতরে। কি ওটা? বাক্স। চিনতে পারছে এখন জিমেনিজ। জিনিসটার সবুজে হলুদ গায়ের উপর আলো নাচছে। বাক্স বলেই তো মনে হচ্ছে। কফিন, পাইলট বলল। কিন্তু এত বড় কিসের কফিন? মানুষ না দানব? দীর্ঘ একটা মুহূর্ত দুজনের কেউ কোনো কথা বলল না। বাক্সটার দিকে তাকিয়ে আছে বিস্মিত দৃষ্টিতে। আসলেই কফিন না অন্য কোনো কিছুর বাক্স বোঝার চেষ্টা করছে। অবশেষে জিমেনিজ বলল, তুলে আনা দরকার, মূল্যবান কোনো কিছু আছে ওতে, নইলে ইউবোটে করে নিতে চাইতো না। হ্যাঁ, মাথা ঝাঁকালো পাইলট। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে তুলব? অনুমান করলো প্রায় 8 ফুট লম্বা বাক্স, 1 টনের কম হবে না। আমাদের এই সাবমার্সিবল দিয়ে ওটা ওপরে টেনে তোলা অসম্ভব। দুটো বটি যদি ব্যবহার করা হয় তাও সম্ভব না। ভার বইবার উপযোগী করে তৈরি হয়নি এসব সাবমার্সিবল। কষ্টে সৃষ্টে হয়তো 1000 পাউন্ড তুলতে পারবে। দুটো সাবমার্সিবল 2000। ওই বাক্সটার ওজন আমার ধারণা 2000-এর অনেক বেশি। থেমে গেল পাইলট। তবে এক কাজ করা যায়। আমাদের মাদারশিপে 5 মাইল লম্বা ইস্পাতের তার আছে। ওটার মাথা যদি নামিয়ে দেয়, ফাঁস তৈরি করে বাক্সটাতে পরাতে পারি হয়তো। হ্যাঁ, এটাই একমাত্র উপায়। একটা বোতাম টিপ দিয়ে মাইক্রোফোনে কথা বলতে আরম্ভ করলো পাইলট। মাদারশিপ থেকে তার নামিয়ে বাক্সটায় ফাঁস পরাতে প্রায় 1 ঘন্টা লেগে গেল দুটো সাবমার্সিবলের। মাইক্রোফোনে ওটা তোলার যখন নির্দেশ দিল পাইলট, সাবমার্সিবলের ভিতরের বাতাস তখন বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। বাক্সটা সাবমেরিনের খোলের ভেতর থেকে টেনে বের করে এনে ওপরে তোলা শুরু করার সঙ্গে সঙ্গে ওপরে উঠতে শুরু করলো সাবমার্সিবল দুটোও। ভীষণ ক্লান্ত জিমেনিজ, কিন্তু বাক্সটার ভিতর কি আছে জানার আগ্রহ আর উত্তেজনায় সেটাকে আমলে আনতে চাইল না। একটা জিনিস অদ্ভুত লাগেনি তোমার? ডেপথ গেজের দিকে তাকিয়ে আছে জিমেনিজ। 1 মিটার 1 মিটার করে উঠে যাচ্ছে ওরা। চলেছে যেখানে রয়েছে পরম আকাঙ্ক্ষিত রোদ, খোলা বাতাসে তাজা অক্সিজেন। পুরো ব্যাপারটাই তো অদ্ভুত। পাইলট জবাব দিল। বিশেষ কিছুর কথা বলছো নাকি তুমি? সাবমেরিনের ওই ধ্বংসাবশেষ, সবকিছুর ওপর পলি পড়ে আছে, সবকিছুর ওপর ধূসর আস্তরণ, শুধু বাক্সটাতে ছাড়া, পরিষ্কার ঝকঝকে। এ কারণেই এত তাড়াতাড়ি ওটা চোখে পড়েছে আমাদের। কাঁধ ঝাঁকালো পাইলট। ব্রোঞ্জের গায়ে পলি বসে না হয়তো, কি জানি। না, এটা উচিত হয়নি ওদের, জিমেনিজ বলল। বড় বড় পণ্ডিতরা সব বাইরে থেকে দেখে ঘোড়ার ডিম বুঝবে ওরা। ভেতরে যা আছে সেটাতেই রয়েছে আসল প্রশ্নের জবাব। কি ভাবে ওরা নিজেদের? ওই যে বললে ঘোড়ার ডিম। জিমেনিজের সুরে সুর মেলালো পাইলট। সারাদিন বসে বসে বুড়ো আঙুল চষে শুধু পণ্ডিতি আর কথার কচকচানি। কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে আমরা এনে দিয়েছি বাক্সটা। এখন আসছে ওরা মাতব্বরি মারাতে। জাহাজের পেছন দিকে দাঁড়িয়ে কথা বলছে দুজনে। পশ্চিমে ম্যাসাচুসেটসের দিকে ছুটেছে মাদারশিপ। ফ্যানটেইলের ওপর ক্রেডলে রাখা আছে বাক্সটা। কয়েক ঘন্টা পরিশ্রম করে জাহাজের বিশেষ বিশেষ জায়গায় আলোর ব্যবস্থা করেছে জিমেনিজ। বাক্সের ডালা তোলার সময় রহস্যময় আবহ সৃষ্টি করবে এই আলো। বাক্স খোলার উপযুক্ত সময় হিসেবে সূর্যাস্তকে বেছে নিয়েছে ও। ফটোগ্রাফারদের ম্যাজিক আওয়ার বলা হয়
এই সময়টাকে। ছায়াগুলো দীর্ঘ হয়, আলো থাকে মোলায়েম, ছবি হয় নাটকীয়। সাজানো গোছানো শেষ করেছে জিমেনিজ। আর মাত্র আধ ঘন্টা পরেই এসে যাবে ওর প্রতীক্ষার মুহূর্তটা। এ সময় জাহাজের ক্যাপ্টেন ওর হাতে একটা ফ্যাক্স তুলে দিয়েছেন। খামের ওপর জরুরি লেখা, পাঠিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক। বন্দরে ভিড়বার আগে বাক্সটা খুলতে নিষেধ করা হয়েছে। বিজ্ঞানী, ঐতিহাসিক, লেখক, সাংবাদিকরা জাহাজে উঠবেন, তাদের সামনে খোলা হবে ওই বাক্স। ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার টেলিভিশন সিরিজের কর্মীরাও থাকবে। ফ্যাক্সটা বিধ্বস্ত করে দিয়েছে যেন জিমেনিজকে। কি ঘটবে জানা আছে তার, বিশেষজ্ঞদের হুকুমে চলবে সবকিছু। ওর এত পরিশ্রম করে আয়োজন করা লাইটিং সিস্টেম ধ্বংস করে দেয়া হবে, তাকে সরিয়ে দেয়া হবে পেছনে। সামনে চলে আসবে টিভি টিম। অন্য পত্রিকার কাছে ছবি বিক্রি করে কিছু বাড়তি রোজগারের সুযোগ তো যাবেই। বাক্স খোলার সময় ছবি তোলার ক্ষেত্রেও ওর মেধাকে কাজে লাগাতে পারবে না। কিন্তু কিছুই করার নেই ওর। এবং এখন বুঝতে পারছে দোষটা ওর নিজের। আরও চিন্তা ভাবনা করে কাজ করা উচিত ছিল। উত্তেজনার বশে কোনো কিছু না ভেবে বাক্সটা খোলার আগেই ওটা আবিষ্কারের কথা পত্রিকা কর্তৃপক্ষকে জানিয়ে মস্ত ভুল করেছে। শিট! শেষ বিকেলের আকাশের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল ও। আহা, বাদ দাও না, যা গেছে তো গেছেই। জিমেনিজের হাত ধরে টানলো পাইলট। এসো, জ্যাক ড্যানিয়েলের বোতলটা এতক্ষণে আমাদের বিরহে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওয়ার্ডরুমে বসে মদ খাচ্ছে দুজনে। জিমেনিজের রাগ কমানোর জন্য বিশেষ অজ্ঞদের যত বেশি সমালোচনা করলো পাইলট, ততই রাগ বাড়ল জিমেনিজের। আক্রোশে পরিণত হলো সেটা। তাকে ঠকানো হয়েছে, ওর প্রতি অবিচার করা হয়েছে। এছাড়া আর যেন কিছুই ভাবতে পারছে না। রাত 8:45-এ পাইলট জানালো গলা পর্যন্ত ভরে গেছে তার, আর জায়গা নেই। টলতে টলতে চলে গেল নিজের বাঙ্কের দিকে। পরিকল্পনাটা আগেই করে রেখেছিল জিমেনিজ, এখন সিদ্ধান্ত নিয়ে ফেলল। ঘড়ি দেখল 8:50। ঘড়ির অ্যালার্ম মধ্যরাতে সেট করে রেখে সেও শুয়ে পড়ল বিছানায়। ওটা ম্যানটাও পয়েন্ট। রেডার স্ক্রিনের এক জায়গায় আঙুল রাখলেন ক্যাপ্টেন। আর এটা ব্লক আইল্যান্ড। সাগর শান্ত থাকলে উডহোলের কাছে নোঙর ফেলে ভোরের অপেক্ষা করতাম। বাল্ক হেডে ঝোলানো ঘড়িটার দিকে তাকালেন তিনি। 1:15 বাজে, আর ঘন্টা চারেক পরেই আলো ফুটবে। এই পুবালো ঝড়ের মধ্যে এখন আর বেশি দূর না গিয়ে ব্লক আইল্যান্ডের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া উচিত। যা ঢেউ, অকারণে সবাইকে অসুস্থ বানানোর কোনো মানে হয় না। প্রপেলারেরও ক্ষতি হতে পারে। হ্যাঁ, জিমেনিজ বলল, এত বেশি কফি গিলেছে, পেটের ভিতর ছলাৎ ছলাৎ আওয়াজ করছে, বমি আসতে চাইছে। বিশাল এক একটা ঢেউয়ের মাথায় চড়ে ধড়াস ধড়াস করে খাঁজে পড়ছে জাহাজটা। প্রচন্ড আওয়াজে ভয় লাগে, মনে হয় যে কোনো মুহূর্তে তলা খসে পড়ে যেতে পারে। পেছন থেকে ঠেলছে প্রবল ঝোড়ো হাওয়া। রাতের অন্ধকারে এভাবে চলাটা ভীষণ বিপজ্জনক। দূর, শুয়ে পড়ি গে, দেখি ঘুমানো যায় নাকি। বাঙ্কের পাশে ওয়েস্ট বাস্কেট রেখো, হেসে বললেন ক্যাপ্টেন। বিছানায় বমি করে দিলে ঘুম শেষ। কয়জন লুক আউট আছে দেখার জন্য ব্রিজে চলে এলো জিমেনিজ। মাত্র 2 জন লোক নজর রাখছে। দুজনেই হুইল হাউসে রয়েছে। ওদের নজর সামনের দিকে। জাহাজের পেছন দিকটা নির্জন, কেউ তাকাচ্ছে না সেদিকে। কেবিনে ফিরে এলো সে। টয়লেটে গিয়ে গলায় আঙুল দিয়ে বমি করলো একবার। 5 মিনিট অপেক্ষা করে একইভাবে আবার বমি করতে চাইল। বেরোলো শুধু পিত্তরস। খালি পেট। দাঁত ব্রাশ করলো। অনেকটা হালকা লাগলো শরীর। মাথার ভার কাটলো। ফ্ল্যাশ লাগানো একটা নাইলন ক্যামেরা কাঁধে ঝোলালো ও। একটা টর্চ তুলে নিয়ে সুইচ টিপে দেখলো ঠিকমতো জলে কি না। ঘর থেকে বেরিয়ে জাহাজের পেছন দিকে চলল।
বাতাসের গতি এখন ঘন্টায় 25-30 নট। তবে বৃষ্টি না থাকায় আর জাহাজ বাতাসের অনুকূলে চলায় ঝাপটাগুলো তেমন জোরালোভাবে লাগছে না। জাহাজের গতি 15 নট। তবে ঢেউয়ের মধ্যে যে রকম লাফাচ্ছে তাতে স্বাভাবিকভাবে হাঁটা কঠিন। দুটো 500 ওয়াটের বাল্ব আলোকিত করে রেখেছে পেছনের অংশটাকে। ক্রেডলে রাখা বাহু গোটানো সাবমার্সিবল দুটোকে লাগছে মস্ত দুটো গুবরে পোকার মতো, কিংবা কমিক বইয়ের কোনো আজব জন্তু চরিত্র। মাঝখানে রাখা সবুজে হলুদ রহস্যময় বাক্সটাকে যেন পাহারা দিচ্ছে ওগুলো। ছায়ায় গা ঢেকে সাবধানে এগোলো জিমেনিজ। পেরিয়ে এলো পিছনের ডেকের 100 ফুট জায়গা। বাঁদিকের সাবমার্সিবলটার পিছনে ঝুঁকে দাঁড়িয়ে দেখে নিল ব্রিজের উইং থেকে কেউ নজর রেখেছে কি না। কেউ দেখছে না নিশ্চিত হয়ে নিয়ে তারপর টর্চ জ্বালল, আলো ফেলল বাক্সের এক পাশে। বাক্সটার ডালা কতখানি ভারী ও জানে না। 100 পাউন্ড হতে পারে, কিংবা আরো বেশি। টেনে তোলা হয়তো ওর সাধ্যের বাইরে। না পারলে সাবমার্সিবলের দাঁড়া ব্যবহার করবে, সিদ্ধান্ত নিয়েই এসেছে। তাতে ইঞ্জিন চালু করতেই হবে ওটার, তাও করবে। এখন আর পিছিয়ে যাবে না কোনো মতেই। তবে এত সব ঝামেলা করা নাও লাগতে পারে। ডালা অতিরিক্ত ভারী হলে সেটা তোলার নিশ্চয়ই কোনো যান্ত্রিক ব্যবস্থা রয়েছে, হয়তো স্প্রিং লাগানো। বোতাম টিপলে কিংবা কোনো হুড়কো খুলে দিলেই আপনা আপনি উঠে যাবে ডালাটা। সাবমার্সিবলের আড়াল থেকে বেরিয়ে এলো ও। মাথা নিচু করে বাক্স আর ক্রেডলের মাঝখানের খোলা জায়গাটায় এসে হাঁটু গেড়ে বসল বাক্সের পাশে। ব্রিজের দিকে পিঠ দিয়ে টর্চের আলো আড়াল করে ডালার ঠিক নিচে যেখানে বাক্সের গায়ে লেগে আছে ওটা, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো ফেলে দেখল। ওর কাছ থেকে দূরে ফ্যানটেইলের কিনার থেকে মাত্র কয়েক ফুট নিচে প্রোপেলারের কাছে টকবক করে ফুটছে যেন পানি। ঢেউয়ের মাথায় চড়ে বারবার ওঠানামা করছে জাহাজ। কোনো দিকে নজর নেই তার। এক মনে বাক্সটা পরীক্ষা করছে। ব্রোঞ্জের গায়ে একটা ক্ষুদে স্বাস্তিকা খোদাই করা দেখতে পেল। তার ঠিক নিচেই রয়েছে একটা বোতাম। ওটাই টিপ দিল ও। খুট করে মৃদু শব্দ, তারপর হিসিস। ইঞ্চি ইঞ্চি করে উঠতে শুরু করেছে ডালাটা। একটা মুহূর্ত স্তব্ধ হয়ে বসে তাকিয়ে রইল ও। প্রতি সেকেন্ডে 1 ইঞ্চির বেশি খুলছে না ডালাটা। স্নায়ুর ওপর প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে। অর্ধেক খুলতেই আর অপেক্ষা করতে পারল না ও। উঠে দাঁড়ালো, ক্যামেরা তুলে আনলো চোখের সামনে, ফোকাস করলো। অপেক্ষা করতে লাগলো ফ্ল্যাশারের বিপ বিপ শোনার জন্য। ফ্ল্যাশার ফায়ার করতে তৈরি হলেই শব্দ করে জানিয়ে দেবে। আলো খুব কম, তার উপর ডালার ছায়া পড়েছে বাক্সের ভেতর। লেন্সের ভেতর দিয়ে দেখা গেল বাক্স ভরা তরল পদার্থ। কিন্তু তার মধ্যে ওটা কি? একটা মানুষের মুখ না? না, মানুষ না, তবে মিল আছে। আচমকা তরল পদার্থে আলোড়ন উঠল। ঝিক করে উঠল কোনো কিছু। চকচকে স্টিলে আলো পড়লে যেমন করে। ঝট করে বেরিয়ে এলো একটা হাত। প্রথমে তীক্ষ্ণ ব্যথা, তারপর এক ধরনের উষ্ণতা। পানির নিচে টেনে নেওয়া হলো যেন ওকে। এবং সবশেষে মারা যাওয়ার আগের মুহূর্তে বুঝলো খেয়ে ফেলা হচ্ছে ওকে। ঢেউয়ে ওঠানামা করতে করতে একটা দ্বীপের দিকে মোড় নিল জাহাজ। পেছনের দিকে গড়াগড়ি খাচ্ছে জিমেনিজের নাইকন ক্যামেরাটা। খাবারের প্রয়োজন ছিল দানবটার, বুভুক্ষের মতো। আনাড়ি ভঙ্গিতে মাংস খেতে শুরু করল। নোনা উষ্ণ রক্ত শুষে নিয়ে পিপাসা মেটালো। এত খাওয়া খেলো, এক বিন্দু জায়গা রইল না আর পাকস্থলিতে। গলা পর্যন্ত উঠে এলো খাবার। পেট শান্ত হলো, পুষ্টি পেতে শুরু করেছে দেহ। কিন্তু মগজটা কেমন দ্বিধাগ্রস্ত। অচেনা লাগছে সবকিছু। দীর্ঘ ঘুম থেকে জেগে উঠলে যেমন হয়, গতি টের পাচ্ছে ওটা। বাক্স থেকে মাথা তুলতেই কিসের যেন ঘাটতি অনুভব করল। থরথর করে কাঁপছে ফুলকোর পর্দাগুলো।
হাঁসফাঁস করছে অক্সিজেন না পেয়ে। তাড়াতাড়ি আবার বাক্সের তরলে ডুব দিল ওটা। মগজের কাছে ক্রমাগত সংকেত চেয়ে পাঠাচ্ছে স্নায়ুতন্ত্র, কোনো সাড়া পাচ্ছে না। মগজে প্রোগ্রামিং করে জবাব ভরা রয়েছে, কিন্তু প্রবল উত্তেজনার মধ্যে সেগুলো খুঁজে পাচ্ছে না দানবটা। ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কাছেই রাখা রয়েছে নিরাপদ জায়গা, যেখানে টিকতে অসুবিধে হবে না। মরিয়া হয়ে তাই আবার বাক্সের নিরাপদ আবাস থেকে বেরিয়ে এলো ওটা। চারপাশে কি আছে বোঝার চেষ্টা করলো। ওই তো, ওই যে কালো অন্ধকার পানির জগৎ, যেখানে যাওয়া অতি জরুরি। তথ্যের যোগান দিচ্ছে না মগজ, তবে ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ। সেই বোধটা দিয়েই বুঝতে পারছে এ মুহূর্তে খাবার ও আশ্রয়টাই সবচেয়ে জরুরি। অবস্থার পরিপ্রেক্ষিতে বুদ্ধি খাটিয়ে প্রোগ্রাম পরিবর্তনের সাধ্য দানবটা নেই, তবে গায়ে আছে প্রচন্ড শক্তি, আর এখন সেই শক্তিকে কাজে লাগিয়ে বাঁচতে চাইল। বাক্সের এক মাথার কাছে এসে দাঁড়ালো ওটা, ঠেলতে শুরু করলো পানির দিকে। অক্সিজেনের ক্ষুধা বাড়ছে মগজে, দ্রুত কাজ ছাড়ার তাগাদা দিচ্ছে মগজ। ঢেউ থেকে নামার সময় নিচু হয়ে গেল জাহাজের গলুই, উঁচু হলো পেছন দিক। গায়ের জোরে ঠেলেও তাই বাক্সটাকে সরাতে পারল না দানবটা। আবার ঢেউয়ের মাথায় চড়ল জাহাজের সামনের অংশ। গলুইটা উঁচু হয়ে যাচ্ছে আকাশের দিকে, পেছন দিকটা নিচু হচ্ছে। উঁচু নিচু হওয়ার এই সময়টাতে মুহূর্তের জন্য ওজন শূন্য হয়ে গেল বাক্সটা। ঠেলা খেয়ে নড়ে উঠল। ঠেলেই চলেছে দানবটা। জাহাজের পেছন দিক নিচু হয়ে থাকায় সরে যাচ্ছে বাক্সটা। ফ্যান্টেইলের কিনারে গিয়ে টলমল হয়ে রইল এক মুহূর্ত, তারপর উল্টে পড়ে গেল জাহাজে। বাক্সের পেছন পেছন ঝাঁপ দিল ওটা। ঠান্ডা নোনা পানিতে ডুবে গিয়ে স্বস্তি ফিরে এলো শরীরে, সেই সঙ্গে দম নেয়ার আরাম। সতেজ হয়ে উঠল দেহের সমস্ত অংশ। মাথা নিচু করে ডাইভ দিল ওটা রাতের সাগরে। দ্রুত নেমে যেতে থাকলো পানির গভীরে। ওয়াটার বোরো, আমেরিকার পূর্ব উপকূল। বোটের কেবিনে একটা টেলিভিশন মনিটরের উপর ঝুঁকে দুই হাত দিয়ে আলো আড়াল করে দাঁড়ালো মাসুদ রানা। এখনো আকাশের অনেকটাই নিচে গ্রীষ্মের সূর্য। উজ্জ্বল আলো জানালা দিয়ে বন্যার মতো এসে ঝাঁপিয়ে পড়ছে ঘরে। মনিটরের সবুজ স্ক্রিনের রেখাগুলো অস্পষ্ট করে দিয়েছে। আবছা দেখা যাচ্ছে ধীর সচল সাদা বিন্দুটা। স্ক্রিনের একটা রেখার উপর আঙুল রাখলো রানা। কম্পাসের সঙ্গে মিলিয়ে নিয়ে বলল, আসছে ওটা, 180 ডিগ্রি ঘুরে গেছে। করছেটা কি জিজ্ঞেস করলো বোটের মালিক বিগ। হাঙর দেখায় রানাকে সহযোগিতা করছে। আসল নাম হ্যারি ওয়াগনার। বিশাল দেহের কারণে স্থানীয় লোকেরা ডাকে বিগ। হ্যারি অবশ্য তাতে কিছু মনে করে না, বরং এক ধরনের আত্মতৃপ্তি পায়। ডানে হুইল ঘুরিয়ে দক্ষিণে এগোলো। নাস্তা খেতে ব্লকে গিয়েছিল, এখন লাঞ্চ সারতে ওয়াটার বোরোতে ফিরছে নাকি? খিদে আছে বলে তো মনে হয় না, জবাব দিল রানা। নিশ্চয়ই তিমির মাংস এত গিলেছে 7 দিন আর খেতে হবে না। কিছু কিছু হাঙর 1 মাস না খেয়েও বাঁচে, বলল বিগের 12 বছরের ছেলে ভিকি। বেঞ্চে বসে মনিটরের দিকে তাকিয়ে খুব যত্ন করে গ্রাফ পেপারে ডাটা কপি করছে। মা নেই ওর, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে 5 বছর আগে। তা ঠিক। জানালা দিয়ে পাথুরে সৈকতটার দিকে তাকালো রানা। রোড আইল্যান্ডের ওয়াচ হিল সৈকত। 9টা বাজেনি। এর মাঝেই বেশ কয়েকটা পরিবার পিকনিকের বাক্স, ফ্রিসবি আর ইনার টিউব নিয়ে হাজির হয়ে গেছে। কয়েকজন তরুণ সার্ফার ওয়েটস্যুট পরে অল্প ঢেউয়ের মধ্যে ওঠানামা করছে বড় ঢেউয়ের আশায়। বাতাস নেই। আবহাওয়ার পূর্বাভাসেও বাতাস বাড়ার কথা কিছু বলেনি। হতাশ হয়েই হয়তো ফিরে যেতে হবে ওদের। তীর থেকে 500 গজ দূরে বিগের সাদা ইয়টটা যে উদ্দেশ্যে ঘোরাঘুরি করছে, ওদের গিয়ে জানালে কি রকম আতঙ্কিত হবে ওরা।
কেমন হুড়াহুড়ি শুরু করবে ভেবে মনে মনে হাসলো রানা। হাঙরটা আসছে। স্ক্রিনের ডিজিটাল নম্বরগুলোর দিকে তাকিয়ে ভিকি বলল। আবার স্ক্রিনের ওপর ঝুঁকে হাত দিয়ে আলো আড়াল করলো রানা। রেডারের সাংকেতিক চিহ্ন দেখে মাথা ঝাঁকালো। হ্যাঁ, 100 ফুট দূরে, 200 ফুট পানির নিচে। নিশ্চয়ই শরীর ঠান্ডা করছে। এখান থেকে ব্লক পর্যন্ত তো পানির গভীরতা কম দেখানো আছে ম্যাপে। নিশ্চয়ই খাতটা যাচ্ছে, ম্যাপওয়ালারা খুঁজে পায়নি। নিজের রাজত্ব ভালো করেই চেনে হাঙরটা, আমাদের চেয়ে অনেক ভালো। ভিকির কথা শেষ হওয়ার আগেই রানা বলে উঠল, ওই যে ঢালের ওপর দিয়ে উঠে আসছে আবার। বালখেটের উপর হুকে ঝুলানো একটা 85-200 জুম লেন্সওয়ালা স্টিল ক্যামেরা খুলে নিল ও। ভিকিকে বলল, চলো দেখি পোজ দেয় কি না। বিককে বলল, আপনি মনিটরে একটা চোখ রাখুন, হঠাৎ মোড় দিয়ে অন্যদিকে রওনা হলে জানাবেন। দরজার দিকে এগোলো ও। আবার তাকালো সৈকতের দিকে। হাঙরটা ওদিকে না গেলেই বাঁচা যায়। ওকে দেখলে লোকগুলো যা শুরু করবে এখন। ম্যাটাওয়ান ক্রিকের মতো, ভিকি বলল। 1916 সালে ঘটেছিল ঘটনাটা। হ্যাঁ, তবে ওখানে অকারণে হইচই করেনি লোকে। ওই হাঙরটা 3 জন মানুষকে খুন করেছিল। 4 জন, শুধরে দিল ভিকি। তাই হাসলো রানা। রেফারেন্স বই খুলে শিওর হয়ে নেব? থাক, মেনে নিচ্ছি আমি। প্রশংসার দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালো রানা, তর্ক করল না। আমেরিকান প্রবাদ আছে, ছোটদের সঙ্গে কখনো হাঙর নিয়ে তর্ক করো না। হাঙর সম্পর্কে বড়দের চেয়ে অনেক বেশি জানে ছোটরা। তাক থেকে একটা দূরবীন নিয়ে ভিকির দিকে বাড়িয়ে দিল রানা। নাও দেখো কোথায় ভেসে ওঠে। ভিকির পিছন পিছন 48 ফুট লম্বা বোটের পেছনে খোলা ডেকে এসে দাঁড়ালো রানা। মাথার উপরে তুলে রাখা সানগ্লাসটা টেনে নামালো নাকের ওপর। প্রচন্ড গরম পড়বে বোঝা যাচ্ছে। এই খোলা সাগরেও 95 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে যাবে তাপমাত্রা। বিগ বলেছে বছর কয়েক আগেও নাকি এত গরম পড়তো না এখানে। ইদানিং বাড়তে আরম্ভ করেছে। 95 ডিগ্রি একটা সাধারণ ব্যাপারে দাঁড়িয়েছে। জুম লেন্সটাকে টেলিস্কোপের মতো ব্যবহার করে দূরের সাগর দেখছে ও। আয়নার মতো লাগছে বাতাসহীন সাগরের পানি। ভিকিকে জিজ্ঞেস করল, কি কিছু দেখতে পাচ্ছ? না। চোখ থেকে দূরবীন সরালো না ভিকি। ভেসে উঠলে চোখে পড়বেই। 16 ফুট লম্বা আর প্রায় টনখানেক ওজনের হাঙরটার পিঠের পাখনা এই শান্ত সাগরে নৌকার পালের মতো পরিষ্কার দেখা যাবে। বোট থেকে পানিতে ফেলা হয়েছে রাবার কোটেড একটা 300 ফুট লম্বা তার, মাথায় সেন্সর। ওটার সাহায্যেই হাঙরটাকে অনুসরণ করছে ওরা। বোট এখন যেখানে রয়েছে সেখানে পানির গভীরতা খুবই কম। তারের মাত্র 50 ফুট রয়েছে পানিতে, বাকিটা কুণ্ডলি পাকিয়ে রাখা আছে ডেকের ওপর। স্ক্রিনে দেখা যাচ্ছে হাঙরটাকে? বিগকে ডেকে জিজ্ঞেস করলো রানা। স্ক্রিন দেখতে সময় লাগলো, তাই সঙ্গে সঙ্গে জবাব দিতে পারলো না বিগ। একটু পরে জানালো, 50 ফুট দূরে। নড়াচড়া দেখে বোঝা যায় কোনো কাজ নেই বেটির। অলস ভঙ্গিতে ঘোরাফেরা করছে। সংকেত স্পষ্ট, জোরালো। ভোর থেকে ওটাকে অনুসরণ করছে ওরা। ওটার গতিবেগ, গতিপথ, দেহের তাপমাত্রার ডাটা রেকর্ড করছে। সাগরের দুর্লভ এই শিকারী প্রাণীটি সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য জানতে উদ্গ্রীব রানা। হাঙরটার গতিবিধি লক্ষ্য করার জন্য ওটার গায়ে ডার্ট বিধিয়ে দিয়েছে। তাতে লাগানো রয়েছে সংকেত পাঠানোর ইলেকট্রনিক যন্ত্র। স্থানীয় জেলেদের বলে রেখেছিল বিগ, সাদা হাঙরের খোঁজ পেলে ওকে খবর দেয় যেন। জেলেদের একজন জানিয়েছে সাদা হাঙর দেখেনি, তবে সাগরে একটা মরা তিমি ভাসতে দেখেছে। ওই জেলেটার মতোই বিগও জানে আশেপাশে থেকে থাকলে পচা মাংসের গন্ধ পাবেই গ্রেট হোয়াইট। তিমির মাংস খাওয়ার লোভ ছাড়তে পারবে না। ওর অনুমান ভুল হয়নি। তিমির লাশের কাছে গিয়ে
ঠিকই পেয়ে গেছে মস্ত এই সাদা হাঙরটাকে। প্রাপ্তবয়স্ক মাদি হাঙর, 15 থেকে 20-এর মতো বয়স, অন্তঃসত্ত্বা। তিমির মাংস খাওয়ার সময় ওটার ফোলা পেটটা চোখে পড়েছিল। ম্যারিন লাইফ, বিশেষ করে সাদা হাঙরের ব্যাপারে খুব আগ্রহ রানার। কোটি কোটি বছর ধরে টিকে রয়েছে ওরা একভাবে। প্রাগৈতিহাসিক কাল থেকে কোনো পরিবর্তন হয়নি। কোনো রোগ ওদের কাবু করতে পারে না। গ্রেট হোয়াইট শার্ক কতদিন বাঁচে আর ঠিক কোন বয়স থেকে বাচ্চা দিতে শুরু করে কেউ জানে না। তবে বিজ্ঞানীদের অনুমান 80 থেকে 100 বছর আয়ু ওদের। মোটামুটি 10 বছর বয়স থেকে বাচ্চা দিতে আরম্ভ করে। প্রতি 1 বছর পর পর একটা কি দুটো করে বাচ্চা দেয়। ট্রান্সমিটার লাগানো ডার্ট গানের সাহায্যে সহজেই হাঙরের গায়ে গেঁথে দিয়েছে রানা। তারপর কয়েক মিনিট ধরে হাঙরটাকে দেখেছে ও, ছবি তুলেছে। ভরপেট খেয়ে তিমির কাছ থেকে সরে গেছে হাঙরটা। ট্র্যাকিং সেন্সরের সাহায্যে অনুসরণ করছে ওরা। প্রথমে কিছু দূর পূবে এগিয়েছে ওটা, তারপর মোড় নিয়েছে উত্তরে। সাদা হাঙরের বিচরণের সীমা কতখানি তাও জানতে আগ্রহী রানা। দক্ষিণ অস্ট্রেলিয়ায় গবেষকদের লেখা পড়ে জেনেছে ও, ডেঞ্জারাস বে রিফ আর কফিন বের মতো জায়গাগুলোতে, যেখানে বছরের বিভিন্ন মৌসুমে সাগরের পানির তাপমাত্রা খুব সামান্যই ওঠানামা করে, সেসব জায়গায় নিজের সীমা ছেড়ে বাইরে বিচরণ করে না হোয়াইট শার্ক। সহজেই খাবার পাওয়া যায় ওখানে। ঘুরে ফিরে চক্কর দিয়ে 1 সপ্তাহের মধ্যে প্রতিটি হাঙর তার নিজ এলাকায় ফিরে আসে। তারপর আবার ঘুরতে বেরোয়, আবার আসে, বারবার চলতে থাকে এই রকম।